সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হয়তো একটুখানি কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কারণ আজকে আমরা কথা বলবো রিসেন্টলি অ্যারেস্ট হওয়া 11ই মে অ্যারেস্ট হয়েছে সুজিত বোস, তৃণমূলের প্রাক্তন দমকল মন্ত্রী। তো ওনার এগেনস্টে বিভিন্ন রকমের চার্জেস আছে। তো চলুন একটুখানি বুঝি ব্যাপারটা। উনি 1 ডিসেম্বর 1962-তে জন্মগ্রহণ করেন। তারপর মোটামুটি আর্লি লাইফে পড়াশোনার দিক থেকে তেমন একটা ভালো স্টুডেন্ট ছিল না। তো 10th পাস, ক্যালকাটা জুবিলি স্কুল বলে কোনো একটা স্কুল আছে সেখান থেকে। তারপর বিভিন্ন সোশ্যাল কাজকর্ম করে, সেইভাবে পলিটিক্সে তার যোগদান। আমরা সবাই জানি যে শ্রীভূমির যে দুর্গাপুজোটা হয়, যেটা কিনা ঝাড়বাতির জন্য ফেমাস, বিভিন্ন থিমের জন্য ফেমাস, তো সেই পুজোটা তিনি অর্গানাইজ করতেন। তারপর আস্তে আস্তে 34 বছর বয়সে উনি পুরোপুরিভাবে পলিটিক্সে ঢোকে, তৃণমূলে জয়েন করে আর দমকল মন্ত্রী হয়। এবার ওনার এগেনস্টে যেসব অ্যালিগেশনগুলো রয়েছে, বা অ্যালিগেশন তো না, এখন তো প্রুভড, মানে ক্রাইম প্রুভ হয়েছে, তো সেসবগুলো নিয়ে একটুখানি বিস্তার ডিসকাশন করি, বুঝি কেন উনি অ্যারেস্ট হলেন। এটা তো সবে তৃণমূলের ফার্স্ট উইকেট পড়ল, বাট আস্তে আস্তে আমার মনে হয় আরও অনেক উইকেট পড়বে। শুধু ধৈর্যের অপেক্ষা, সময়ের অপেক্ষা। তো চলুন এবার একটুখানি বুঝি কেন উনি অ্যারেস্ট হলেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিক্ষায় যে দুর্নীতিটা হয়েছে সেটার ব্যাপারেই তদন্ত করতে গিয়ে ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্ধান পায় এই সুজিত বোসের, কিছু ট্রেলস পায়। তো তারা দেখতে পারে যে সাউথ দমদম মিউনিসিপ্যাল কর্পোরেশনে 4 জনকে চাকরি দেওয়া হয়েছে, আর চাকরির বিনিময়ে জমি নেওয়া হয়েছে। তো ইডি যেটা ধরতে পারে সেটা হচ্ছে যে কিছু ছেলেমেয়েকে চাকরি দেওয়া হয় মিউনিসিপ্যাল কর্পোরেশনে এবং বিনিময়ে তাদের ল্যান্ড নেওয়া হয়। এরপরে দেখা যায় যে সেই ল্যান্ডগুলো নিয়ে প্রমোটার দিয়ে তার উপরেই ফ্ল্যাট সে কনস্ট্রাক্ট করে, আর সেই ফ্ল্যাটের থেকে কমিশন, সেই জমির পুরোপুরি লেনদেনও হয়নি আর কি। মানে 4টে চাকরির জন্যে এরকম প্রচুর সে জমি ক্যাপচার করেছে। তারপর এটাও বোঝা যায় যে তিনি নাকি শুধু 4 জনকেই নয়, ইনফ্যাক্ট 17টা জায়গায়, মানে 17টা সরকারি দপ্তরে মোটামুটি 1000 জনকে ঢুকিয়েছে এইভাবে। এছাড়া ওনার অনেক সম্পত্তি পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে, প্রচুর ফ্ল্যাটস পাওয়া গেছে। মানে ভাবুন শুধু যে যোগ্য যারা প্রার্থী চাকরি পাওয়ার, তারা এক্সাম দিয়ে চাকরি পাচ্ছে না, বা হয়তো এক্সামটাই কন্ডাক্ট হচ্ছে না, আর তৃণমূল নিজেদের লোকদেরকে এইভাবে, নিজেদের লোক না হলেও নর্মাল লোকদেরকে এইভাবে ঢোকাচ্ছে, তাদের জমি হড়পে, তাদের প্রপার্টি হড়প করে। তো যখন ইডি তাকে কোয়েশ্চেন অ্যান্সার করে, জিজ্ঞাসাবাদ করে, সে ভুলভাল উত্তর দিতে থাকে, ইনভেস্টিগেশনে সহযোগিতা করে না। তাই জন্যই ইডি বাধ্য হয় তাকে অ্যারেস্ট করতে। একটুখানি ভাবুন তো, মানে তার একটা মেয়ে রয়েছে, একটা বউ রয়েছে, মোস্ট প্রবলি হয়তো অ্যাবাভ 50 তার এজ। এই বুড়ো বয়সে গিয়ে যদি জেল খাটতে হয়, একটা আনসার্টেনিটির ব্যাপার যে এরপরে কী হবে না হবে, ফ্যামিলির কী হবে না হবে। সে হয়তো এখন ভাবছে যে এই দুর্নীতিটা না করলেই হয়তো হতো। রিসেন্টলি খবরে দেখলাম তার স্ত্রী জেলে তার জন্য খাবার ওষুধ নিয়ে যাচ্ছে। কি লাইফ ভাবুন। এই হয় আলটিমেটলি, কার্মা হিটস ব্যাক। মানে আপনি যদি দুর্নীতিভাবে সৎ পথে যদি টাকা না কামান, এক সময় হয়তো আপনি দারুণ লাইফ লিড করবেন, বাট শেষটা কিন্তু ঠিক হয় না। যাই হোক, এই ইনভেস্টিগেশনে আরও অনেক তথ্য পাওয়া গেছে, আরও অনেক নেতার নাম জড়িয়ে এসছে। রথিন ঘোষ, তারও নাম এখানে জড়িয়ে আসছে। মোস্ট প্রবলি সেই হয়তো নেক্সট টার্গেট বা সেই হয়তো নেক্সট যাবে জেলে, কারণ তাকেও ইডি অনেকবার নোটিশ পাঠিয়েছে, কিন্তু সে
নানা রকমের বাহানা দিয়ে ক্যালকাটা হাইকোর্টে অ্যাপ্লাই করেছে যে আমি ইলেকশনের কাজে ব্যস্ত, এইসব দিয়ে ইডির সামনে পেশ হয়নি। তো মোস্ট প্রবলি আমার যেটা মনে হচ্ছে যে রতিন ঘোষ হয়তো নেক্সট যাবে জেলে, দেখা যাক। আর এইভাবেই হয়তো ট্রেল ধরে একটা একটা করে সব মন্ত্রী যাবে, আর লাস্টে যাবে আমাদের পিসি আর ভাইপো। সেই দিনটার অপেক্ষায় আমি রইলাম, কারণ তারা জনসাধারণের ওপর, সাধারণ মানুষের ওপর যা পরিমাণে অত্যাচার করেছে, স্ক্যামস করে, তোলাবাজি করে, গুন্ডারাজ চালিয়ে, এটাই দেখার যে তাদের শেষটা কীরকম হয়। আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন যদি নিউজটা দেখেন। আমার কাছে যতটুকু নিউজ এলো, যতটুকু আমি রিসার্চ করে যা বুঝতে পারলাম, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ইনফরমেটিভ লাগলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে LSS লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।